আসসালামু আলাইকুম। আজ ২৭ ডিসেম্বর ২০২৫ শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতে বসে যেভাবে তৈরি হয় হাদি হত্যার ছক। ৫ লাখ সাধু নিয়ে কলকাতার বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি। এখনও দর কষাকষি চলছে জামাত ইসলামী আন্দোলনের মধ্যে। এবার বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহী শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পরিকল্পনা ভারতে বসেই করা হয়েছে বলে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ছক কষা হয় এবং এতে দেশে ও বিদেশে অবস্থানরত একাধিক ব্যক্তি জড়িত ছিল। হত্যাকাণ্ডে জড়িত প্রধান সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদের বিদেশ যাতায়াত ও যোগাযোগের তথ্য বিশ্লেষণ করে তদন্তকারীরা ধারণা করছেন ভারতে অবস্থানরত কয়েকজন পলাতক রাজনৈতিক ব্যক্তিত্ব এই পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। পরে সেই পরিকল্পনা বাস্তবায়নে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সীমান্তবর্তী এলাকায় বৈঠকের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্ত সূত্র আরও জানান, গত ২১ জুলাই ফয়সাল সিঙ্গাপুরে যান এবং ২৬ জুলাই দেশে ফেরেন। এ সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের চূড়ান্ত ছক নির্ধারিত হয়। বিদেশে অবস্থানকালে তিনি নিজেকে তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা পরিচয় দিয়ে বিভিন্ন বৈঠকে অংশ নেন। এসব বৈঠকে হত্যার অর্থায়ন, পালানোর পথ ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা হয় বলে ধারণা করছেন তদন্ত কর্মকর্তারা। ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন ও প্রেমিকা মারিয়া আক্তারকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, হত্যাকাণ্ডের আগেই ফয়সাল তাদের ইঙ্গিত দিয়েছিল সে সামনে এমন একটা ঘটনা ঘটাতে যাচ্ছে যার পর দেশে থাকা তার জন্য নিরাপদ নাও হতে পারে। একটি ব্যাংক হিসাবে বিপুল অর্থ থাকার কথাও সে উল্লেখ করেছিল। তদন্ত কর্মকর্তারা জানান, ১২ ডিসেম্বর হত্যার আগের রাতে ফয়সাল ও তার সহযোগীরা সাভারে একটি কটেজে অবস্থান করেন। পরদিন পরিকল্পনা অনুযায়ী শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত, পলাতকদের অবস্থান নিশ্চিত এবং আন্তর্জাতিক যোগাযোগের সূত্রগুলো খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগামী জানুয়ারি মাসে ৫ লাখ হিন্দু সাধু নিয়ে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাও এবং পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের হুমকি দিয়েছেন। কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই চরম হুঁশিয়ারি প্রদান করেন। শুভেন্দু দাবি করেন, বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর কথিত নির্যাতন ও নৃশংসতা বন্ধ না হলে তারা আর নীরব দর্শক হয়ে বসে থাকবে না। গত সপ্তাহেও বিজেপি ও বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন উপহাইকমিশন অভিমুখে অভিযান চালানোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও ব্যারিকেড দিয়ে তা ব্যর্থ করে দিয়েছিল। তবে এবার বড় ধরনের জমায়েত নিয়ে সেই নিরাপত্তা বলয় গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন এই বিজেপি নেতা। শুভেন্দু অধিকারী উপহাইকমিশনারের কাছে তার দাবিনামা পেশ করার পর জানান যে বাংলাদেশে প্রায় ২ লাখ হিন্দু নাগরিক যদি সমস্যার সম্মুখীন হন তবে তার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়বে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে হিন্দুদের উপর নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। তার ঘোষণা অনুযায়ী আগামী জানুয়ারি মাসে ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর তিনি সারা দেশ থেকে ৫ লাখ হিন্দু সাধু ও সন্ন্যাসীকে কলকাতায় একত্রিত করবেন। এই বিশাল জনবল নিয়ে তিনি উপহাইকমিশনের সামনে পুলিশের দেওয়া সকল বাধা ও ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। তার এই বক্তব্যকে কেন্দ্র করে কলকাতার পার্ক সার্কাস এলাকায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন সংলগ্ন নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক এই উত্তেজনার মূলে রয়েছে চলতি মাসে বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামের এক যুবকের নৃশংস হত্যাকাণ্ড। পুলিশ জানিয়েছে, একটি পোশাক কারখানায় কাজের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দীপুকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছে, একটি পোশাক কারখানায় কাজের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দীপুকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনাটিকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন দিল্লি, কলকাতা, আগরতলা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার চেষ্টা চালিয়ে আসছে। এর প্রতিবাদে এবং নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে বাংলাদেশ সরকার। এই পরিস্থিতির মধ্যেই শুভেন্দু অধিকারীর এমন উস্কানিমূলক বক্তব্য দুই দেশের কূটনৈতিক ও সীমান্ত সম্পর্ককে নতুন করে টানাপোড়েন সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে যে শুভেন্দু অধিকারীর এই হুমকির পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার উপহাইকমিশন এলাকার নিরাপত্তা আরও জোরদার করার পরিকল্পনা করছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যে কোনো দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। তবে বিজেপি নেতার এই ৫ লাখ সাধু নিয়ে আসার ঘোষণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে ইতোমধ্যে এই ধরনের হুমকির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং ভারতীয় কর্তৃপক্ষকে ভিয়েনা কনভেনশন অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
জামাত ইসলামী ও ইসলামী আন্দোলনের মধ্যে বরিশাল বিভাগের ২১টি আসন নিয়ে জটিলতা এখনও কাটেনি। বিশেষ করে বিভাগের অন্য আসনগুলোতে ছাড় দিলেও মর্যাদার আসন বরিশাল সদর নিয়ে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলনের মধ্যে চলছে দ্বিমুখী লড়াই। আসনটি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের আসন হলেও সেখানে ভাগ বসাতে অনড় জামাত ইসলামী। জোটের নেতারা বলছেন, সিদ্ধান্ত অনুযায়ী যার জনপ্রিয়তা যেখানে বেশি সেই আসন দেওয়া হবে সেই দলকে। সেই হিসেবে ইসলামী আন্দোলন বরিশাল বিভাগের পিরোজপুরের দুটি বাদে বাকি ১৯টি আসনেই শক্ত অবস্থান রয়েছে বলে দাবি দলটির নেতাদের। এমন পরিস্থিতিতে বিভাগের অন্তত ১৫টি আসন চাইছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম বলেন, বরিশাল হলো ইসলামী আন্দোলনের ভোট ব্যাংক। এখানে ইসলামী আন্দোলনের প্রার্থীরা জনপ্রিয়তায় এগিয়ে। পিরোজপুরে জামাত ইসলামীর অবস্থান ভালো, সেখানে দুটি আসন জামাত ইসলামীকে ছেড়ে দেওয়া হয়েছে, যেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দুই ছেলে মাসুদ সাঈদী ও শামীম সাঈদী ৮ দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভোলা ৩ আসন বিডিপির সেক্রেটারি জেনারেল মোহাম্মদ নিজামুল হক নাইমকে ছাড় দেওয়া হতে পারে। এছাড়া বরগুনার দুটি আসনেও ইসলামী আন্দোলন ভালো অবস্থানে আছে। বরগুনার ২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম সরওয়ার হিরু ১৯৯৬ সাল থেকে ইসলামী ঐক্যজোট থেকে ২বার সংসদ নির্বাচিত হন। ২০১৯ সালেও তিনি ইসলামী আন্দোলনের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ভালো অবস্থানে ছিলেন। সেই হিসেবে বরগুনার দুটি আসনে ইসলামী আন্দোলন ভালো অবস্থানে আছে। জানা গেছে, পটুয়াখালীর বাউফল আসনটি জামাতের প্রার্থী ডাক্তার শফিকুল ইসলাম মাসুদকে ছাড় দিচ্ছে ইসলামী আন্দোলন। তবে ঝালকাঠি ১ ও ঝালকাঠি ২ আসনও চাচ্ছে জামাত। ঝালকাঠি ১ আসনে ডক্টর ফয়জুল হক এবং ঝালকাঠি ২ আসনে শেখ নিয়ামুল করিম দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু যে কোনো মূল্যে ঝালকাঠি ২ আসন ছাড়তে নারাজ ইসলামী আন্দোলন। সেখানে মনোনয়ন পেয়েছেন দলটির প্রভাবশালী নেতা মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের হয়ে চরমোনাই পীরের ৩ ভাই ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল ৫ সদর ও বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনে এবং অন্যজন দলের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের বরিশাল ৪ হিজলা মেহেন্দিগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা জেলা ৬টির মধ্যে ৩টি আসন দাবি করেছেন। এর মধ্যে বরিশাল সদর এবং হিজলা মেহেন্দিগঞ্জ আসনে শক্তিশালী প্রার্থী দিয়েছে জামাত ইসলামী। সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে অনেক আগে থেকেই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে প্রচারণায় এগিয়ে আছেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জম হোসেন হিলাল। এছাড়া বরিশাল ৪ আসনেও শক্ত অবস্থান তৈরি করেছেন জেলার আমির অধ্যাপক আব্দুল জব্বার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা 11:30টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি ও শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে, তারেক রহমান প্রত্যেক এলাকা বগুড়া ৬ সদর আসন থেকে নির্বাচন করবেন। তার পক্ষে স্থানীয় নেতারা এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে তিনি আরও কোনো আসন থেকে কিংবা কয়টি আসন থেকে নির্বাচন করবেন, দল থেকে সেটি এখনও চূড়ান্ত করা হয়নি। আলোচনা আছে ঢাকার একটি আসন থেকেও তারেক রহমান ভোট করতে পারেন। সেটি হতে পারে গুলশান বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৭ আসন, যেটি এখনও ফাঁকা রেখেছে বিএনপি। যদিও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান প্রার্থীর জন্য বিএনপি এই আসনটি ছেড়ে দিতে পারে বলেও আলোচনা রয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। এদিকে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো ব্যক্তি একই সময়ে ৩টির অধিক নির্বাচনী এলাকায় প্রার্থী হতে পারবেন না। এই মর্মে সম্প্রতি নির্বাচন কমিশন একটি পরিপত্র জারি করেছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাশেদ খান। এ বিষয়ে মুখ খুলেছেন দলটির সভাপতি নুরুল হক নূর। রাশেদ খানের পদত্যাগের বিষয়ে কথা বলেন গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খান ধানের শীষে নির্বাচন করবেন এবং তিনি বিএনপিতে যোগদান করে বিএনপির সদস্য পদ নেবেন। তিনি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করবেন। নুরুল হক বলেন, আন্দোলন ও গণ অভ্যুত্থানের পরবর্তী গত ১.৫ বছরে আমরা নিজেরা আলাপ আলোচনা সমন্বয়ের মাধ্যমে একই অবস্থান থেকে কাজ করেছি। সেক্ষেত্রে আমরা আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে নির্বাচনে জয়লাভের কৌশলের অংশ হিসেবে দল থেকে ধানের শীষে নির্বাচন করার অনুমতি দিয়েছি। সে গণ অধিকার পরিষদের পদ থেকে পদত্যাগ করে বিএনপির সদস্য পদ নিয়ে নির্বাচন করবে। আমরা খুব দ্রুত একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেব। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত জানিয়েছে, আগামী ৩ জানুয়ারি দুপুর ১২টায় ঢাকা শহরের মানিক মিয়া অ্যাভিনিউতে কর্মসূচি শুরু হবে।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা সমন্বয় সভা করেছেন। সূত্রে জানা গেছে, সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে 1 মিলিয়নেরও বেশি নেতাকর্মী অংশগ্রহণ করবেন। তৃণমূল পর্যায়ের প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু হয়েছে। জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার প্রয়োজন। পাশাপাশি দেশব্যাপী ছড়িয়ে থাকা সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের আটক করা অত্যাবশ্যক। এসব দাবি পূরণ না হলে সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব হবে না। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনার যোগ্যতা কি? আপনি যে বিষয়ে সক্ষম, যতটুকু সক্ষম সেটাই হচ্ছে আপনার যোগ্যতা। আপনি যদি আপনার সক্ষমতা আস্তে আস্তে বাড়াতে থাকেন তাহলে আপনার যোগ্যতাও বাড়বে। আর যোগ্যতা বাড়াবার একমাত্র এবং প্রধানতম কৌশল হচ্ছে জ্ঞান বাড়ানো। আপনি যে বিষয়ে পারদর্শী হতে চান সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে জানুন, সবটুকু জানুন, অজানা সকল বিষয় সম্পর্কে ধারণা রাখুন। তাহলেই দেখবেন আপনি আপনার সেক্টরে সফল হতে পেরেছেন, সবার দৃষ্টিতে আইকন হতে পেরেছেন। বন্ধুরা, আসুন আমরা জ্ঞান বাড়াই। জ্ঞান বাড়াবার মধ্য দিয়ে আমাদের কর্মদক্ষতা বাড়বে, এর মধ্য দিয়ে আমাদের যোগ্যতাও বাড়বে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের মধ্যেই গাজা উপত্যকায় 500 ফিলিস্তিনি পবিত্র কোরআন মুখস্থ করেছেন। গাজা সিটির আল শাতি শরণার্থী শিবিরের এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্মাননা জানানো হয়। এক প্রতিবেদনে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর আয়োজনে এই অনুষ্ঠানে হিফজ সম্পন্ন করা সদস্যদের পরিবার, আলেম, শিক্ষক ও বাসিন্দারা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই যুদ্ধের সময় একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন। কোরআন তিলাওয়াত, দোয়া ও বক্তব্যের মাধ্যমে অব্যাহত বোমাবর্ষণ, অবরোধ ও মানবিক বিপর্যয়ের মুখে ধৈর্য, বিশ্বাস ও অবিচলতার বার্তা তুলে ধরা হয়। আয়োজকরা জানিয়েছেন, নিরবিচ্ছিন্ন বিমান হামলা, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকট, নিরাপদ আশ্রয়ের অভাব এবং স্বজন হারানোর বেদনার মতো অত্যন্ত কঠিন পরিস্থিতিতে তারা পবিত্র কোরআন মুখস্থ করেছেন। অনেকেই বিপুল সংখ্যক লোকের ভিড়ের আশ্রয় কেন্দ্রে, ক্ষতিগ্রস্ত বাড়ি বা অস্থায়ী শ্রেণীকক্ষে মোমবাতির আলোতে পড়াশোনা করেছেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুদ্ধকালীন সময়ে কোরআন হিফজ কেবল ব্যক্তিগত ধর্মীয় অর্জন নয়, এটি ফিলিস্তিনি পরিচয় ও সংস্কৃতি সংরক্ষণের একটি সম্মিলিত প্রতিরোধের প্রতীক। সংবর্ধনা অনুষ্ঠানে একজন আয়োজক বলেন, যখন ইসরায়েল আমাদের জীবন, সংস্কৃতি ও ভবিষ্যৎ মুছে দিতে চায়, তখন এই হাফেজ ও হাফেজারা আল্লাহর বাণীকে নিজেদের হৃদয়ে সংরক্ষণ করে রেখেছেন। উপস্থিত ধর্মীয় আলেমরা জানান, দীর্ঘদিনের অবরোধ ও একাধিক সামরিক অভিযানের পরও গাজায় কোরআন শিক্ষার ঐতিহ্য রয়েছে। যুদ্ধের সময় বহু হিফজ কেন্দ্র ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হলেও স্বেচ্ছাসেবী উদ্যোগ ও পারিবারিক নেটওয়ার্কের মাধ্যমে শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চলতে থাকে। অভিভাবকেরা জানান, বোমা পড়া শব্দের মধ্যে এবং জীবনযাত্রা কঠিন হয়ে ওঠার সময় তাদের সন্তানরা সান্ত্বনা ও শক্তির জন্য কোরআনের আশ্রয় নিয়েছে। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।